নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যাদবপুর স্টেশনে শেষ অবধি হকার উচ্ছেদ প্রতিরোধ করা সম্ভব হয়নি। গতকাল রাতে বিপুল বাহিনী দিয়ে যাদবপুর স্টেশনের রেল হকার এবং আশেপাশের কিছু গুমটি ঘর উচ্ছেদ পর্ব সম্পন্ন হয়েছে। এই অভিযানের সঙ্গে যে বিপুল পুলিশ বাহিনী নেমেছিল রীতিমতো স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্র নিয়ে, তাতে মনে হচ্ছিল গোটা বাহিনীটা বোধহয় কোনো বিদেশি শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। এখন গোটা রাষ্ট্রশক্তি যদি কোনো একটি রেল স্টেশনের হকারদের উচ্ছেদ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নামে, সেটা তাদেরকে শেষ অবধি উচ্ছেদ করবার যুদ্ধে রাষ্ট্র বা সরকারের জিতে যাওয়া, এটা খুব অভিনব কিছু নয়। আমাদের এই দেশে বহুবার সেটা হয়েছে। যেটা ঘটনা সেটা হচ্ছে, কালকে সন্ধে 7:30 থেকে বহু মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী, তারা এই বুলডোজার বা ওদের জেসিবি যন্ত্র আটকাতে, উচ্ছেদের যেটা প্রতীক, তার সামনে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল। 7:30 থেকে জমায়েত শুরু হয় এবং প্রশাসনের প্রস্তুতিও প্রায় একই সময়ে শুরু হয়। শেষ অবধি উচ্ছেদ পর্ব শুরু হতে পেরেছে রাত 1:30টার সময়। বাকি সময়টা হচ্ছে টানটান প্রতিরোধের আখ্যান। যেটা ইন্টারেস্টিং, ওখানকার সাংসদ তৃণমূল কংগ্রেসের, ওখানকার বড় চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের, ওখানকার কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, বিধায়কও তৃণমূল কংগ্রেসের ছিলেন, এই ভোটে পরাজিত হয়েছেন। কিন্তু এই হকার এবং সাধারণ মানুষরা শুভেন্দু অধিকারীর সরকারের 30 দিনের মাথায় যখন একটা দানবিক পদক্ষেপকে প্রতিরোধ করছেন, তখন এই তৃণমূল, মানে ঋত তৃণমূল বা মৃত তৃণমূল, কারোরই কোনো নেতাকে দেখা যায়নি। আরো বড় ট্র্যাজেডিটা হচ্ছে এটা, ওখানে কান পাতলে শোনা গেছে এই ঝুপড়ি এবং বিভিন্ন স্টেশনের যে অস্থায়ী দোকান যাদের উচ্ছেদ করা হয়েছে, এদের কাছ থেকে আইএনটিটিইউসি অনুমোদিত হকার ইউনিয়নের নামে নিয়মিত তোলা বলুন বা চাঁদা বলুন, সেটা তোলা হয়েছে। কিন্তু বিপদের দিনে একান্ত হীনবল এবং ক্ষীণবল আমাদের রাজ্যের কংগ্রেসের দক্ষিণ কলকাতার নেতা আশুতোষ চ্যাটার্জি তার সীমিত সামর্থ্যের যে কজন লোকজনকে পেয়েছেন, হাত পতাকা নিয়ে লাল ঝান্ডার পাশে প্রতিরোধে সামিল ছিলেন। কিন্তু এই বৃহত্তম তৃণমূল দলের দুটি অংশের কাউকেই কিন্তু ঠিকই খুঁজে পাওয়া যায়নি। সুজন চক্রবর্তী বরিষ্ঠ নেতা, সিপিআইএম এর প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিরোধী দলনেতা, প্রাক্তন বিধায়ক, তিনি ব্যারিকেডের সামনে ছিলেন। রাত 1:30টায় যখন পুলিশ লাঠিচার্জ শুরু করলো, সেই সময় সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য এবং এসইউসিও নকশালপন্থী বিভিন্ন দলের নেতাদের দেখা গেছে ফিজিক্যালি প্রাণপণে সেই আক্রমণ ঠেকানোর চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত সৃজন ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছে। সুজন চক্রবর্তীর গুরুতর চোট লেগেছে, পরে তাকে কেপিসি হাসপাতালে নিয়ে যেতে হয়। এসইউসিআই এবং লিবারেশনের দলের বহু কর্মী আহত। আমার কাছে যা তথ্য, প্রায় 15 জনকে কেপিসি হসপিটালে চিকিৎসা করতে হয়েছে। সুজন চক্রবর্তী এবং জয়রাজ, যিনি সাংস্কৃতিক কর্মী, মাথায় চোট পেয়েছেন, তাদের সিটি স্ক্যান করতে হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট কি এসেছে আমার জানা নেই। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই দানবিক রাষ্ট্রীয় আক্রমণের বিরুদ্ধে যাদবপুরের মাটিতে গতকাল গভীর রাত পর্যন্ত মানুষের প্রতিরোধের এক
রামধনু কোলাজের খণ্ডচিত্র উঠে এসেছে। সুজন চক্রবর্তীরা যখন প্রতিরোধ করছেন, সৃজন ভট্টাচার্যরা যখন প্রতিরোধ করছেন, তার ঠিক পিছনে দাঁড়িয়ে প্রতিরোধ করছিলেন রাজা সরকেল, যিনি মাওবাদী অভিযোগে রাষ্ট্র তাকে মাত্র 10 বছর জেলে পুরে রেখেছিল, যদিও বিন্দুমাত্র কোনো সংসর্গ যোগাযোগের প্রমাণ তিনি যে মাওবাদী রাষ্ট্রবিরোধী মাননীয় রাষ্ট্রশক্তি করে উঠতে পারেননি। হাইকোর্ট তাকে বেকসুর খালাস করেছে। 10 বছর পেরিয়ে রাজার শরীরে স্বাভাবিকভাবেই বার্ধক্য এসেছে, কিন্তু আমি রাজা সরকেলকে দেখছিলাম মিছিলের ব্যারিকেডের একদম সামনের দিকে। ইন্দ্রানুজ, যাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি পিষে দিতে গেছিল, ইচ্ছেই হোক বা অনিচ্ছেই হোক, ইন্দ্রানুজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র একই সারিতে দাঁড়িয়ে প্রতিরোধ করছিল। একই সারিতে দাঁড়িয়ে প্রতিরোধ করছিলেন বিশিষ্ট নাট্যকর্মী, আমাদের সাংস্কৃতিক জগতের চেনা মুখ জয়রাজ। পুলিশ যখন লাঠি চালাতে শুরু করে, প্রথম রাউন্ডের লাঠি জয়রাজের মাথায় পড়ে এবং তারপরও রক্তাক্ত অবস্থায় যখন জয়রাজের সামনের পাঞ্জাবি রক্তে ভিজে যাচ্ছে, জয়রাজ সেই হিংস্র আক্রমণকে মনের মুখে দাঁড়িয়ে লাইভ করছিলেন। এসোসিয়েশনের মহিলা কর্মীরা বারবার চেষ্টা করেছেন বুলডোজারের সামনে শুয়ে পড়ে বুলডোজার আটকাতে। পুলিশ কর্মীরা, পুরুষ যারা, তারা দেখছিলাম তাদেরকে টেনে সরিয়ে নিয়ে গেছে। পরিচিত একজন নকশালপন্থী মহিলা ছাত্রকর্মীকেও দেখলাম পুলিশ কর্মীরা বিসদৃশ্যভাবে টেনা হেঁচড়া করে সরিয়ে নিচ্ছে। এখন এই ভয়ঙ্কর অসম যুদ্ধে হকার উচ্ছেদ করবার প্রশ্নে নিশ্চিতভাবে শাসকরা জয়ী হয়েছেন, রাষ্ট্রশক্তি জয়ী হয়েছে, প্রশাসন জয়ী হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ রাত 1:30টার পর সমস্ত প্রতিবাদকারীদের তারা পালবাজার, সন্ধ্যাবাজারের দিকে, এদিকে ইডবি অব্দি তাড়া করে নিয়ে গেছেন এবং তারপরে বিনা বাধায় তাণ্ডব চালিয়ে হকার উচ্ছেদের মহান আইনি পদক্ষেপ তারা সম্পূর্ণ করেছেন। একই সঙ্গে প্রশাসন সম্পূর্ণভাবে পরাজিত রাজনৈতিকভাবে। একটা সরকার যারা তথাকথিত বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে, তারা 30 দিনের মাথায় নিজেদের মন্ত্রিসভার মন্ত্রীর দপ্তর বন্টন করতে না পারলেও অত্যন্ত সাফল্যের সঙ্গে রাতের অন্ধকারে হকারদের উচ্ছেদ করেছে। একটা বৈধ সরকার যখন রাতের অন্ধকারে তস্করদের মতো কোনো অপারেশনে নামে, বুঝতে হবে তার রাজনৈতিক পরাজয় ঘটছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে গণতন্ত্রে পপুলার কনসেনসাসের উপর সরকার দাঁড়িয়ে থাকার কথা। সরকারের দায়িত্ব যে সম্মিলিত বিশ্বাস একটা ব্যবস্থার বৈধতা যোগায়, সেটাকে মর্যাদা দেয়া। যদি সে মর্যাদার হানি হয়, তাহলে পারে সেখানে নৈতিক এবং রাজনৈতিক পরাজয় ঘটে। 7 জুন রাতে এই অপারেশন চালানোর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে এটা, আগেরবার যখন যাদবপুরের স্টেশনে এই হকার উচ্ছেদ করতে এসে সরকারি প্রশাসন ফিরে গিয়েছিল, রেলরক্ষী বাহিনী ফিরে গেছিল, রেলের অফিসাররা ফিরে গেছিল, বুলডোজার ফিরে গেছিল, তখন কথা যেটা হয়েছিল, পুরনো একটা মামলায় যাদবপুর রেল স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে যে রেল স্টে অর্ডার আছে, তারই সূত্র ধরে 8 তারিখে আদালতে একটা ফ্রেশ আবেদন করা হবে। সেখানে অবশ্যই রেলকে পার্টি করা হবে, রাজ্য প্রশাসনকেও পার্টি করা হবে। আর তারপরে 21 দিনের মধ্যে আদালতে নির্দেশ শোনার পর একটা ফয়সালায় পৌঁছানোর চেষ্টা করা হবে। কালকে রেলের অফিসাররা যখন আসেন, বিক্ষোভকারীরা, বিশেষ করে সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, তারা বারবার এই কথাটা বলছিলেন এবং আদালতের যে আগে স্টে অর্ডার রয়েছে তার স্থগিতাদেশের কথাও বলছিলেন।
এখন 2014 সালের যে ভেন্ডার অ্যাক্ট, কেন্দ্রীয় আইন পার্লামেন্টে পাস হয়েছে, তাতেও পুনর্বাসন ছাড়া, কনসালটেশন ছাড়া একতরফা এই ধরনের নির্বিচার উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি। সেই আইনে এটাও বলা ছিল যে টাউন একটা ভেন্ডিং কমিটি করতে হবে হকারদের এই সমস্যার একটা সুষ্ঠু পুনর্বাসনের জন্য। আমাদেরও এখানে একটা কাগজে কলমে ভেন্ডিং কমিটি আছে, কিন্তু গত 2014 পর থেকে তাদের কোথাও কোনো সক্রিয়তা কলকাতা এবং বৃহত্তর কলকাতায় অন্তত চোখে পড়েনি। অন্যান্য শহর পুরসভায় ভেন্ডিং কমিটি হয়েছে কিনা আমার অন্তত জানা নেই, কিন্তু তাদের কোনো তৎপরতা নেই, এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করে সুপ্রিম কোর্টের ডাইরেক্টরি 2014 ভেন্ডিং অ্যাক্ট, আগের দিনের আলোচনার প্রেক্ষিতে যে সমঝোতায় পৌঁছানো হয়েছিল, সবকিছুকে উপেক্ষা করে 8 তারিখে আদালত খুললে যাতে হকাররা কোনো স্টে না নিয়ে আসতে পারে যাদবপুর রেল স্টেশনের প্রেক্ষিতে, এই আশঙ্কা থেকেই এই গভীর রাত পর্যন্ত গোটা বিশাল বাহিনীকে নামিয়ে যাদবপুর রেল স্টেশনে এই অপারেশন চালানো হয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ রেলওয়ে কর্তৃপক্ষ এবং এখানকার রাজ্য প্রশাসন ভীষণভাবে অ্যাপ্রিহেন্সিভ ছিলেন। যেহেতু এখানে আগে হকার উচ্ছেদের বিরুদ্ধে একটা স্টের প্রিসিডেন্স রয়েছে, সুতরাং সেটাকে দেখিয়ে এবং সেই স্টে অর্ডারের ধারাবাহিকতায় নতুন করে হকার উচ্ছেদের উপর স্থগিতাদেশ পাওয়া অসম্ভব নাও হতে পারে, যেটা ইতিমধ্যে হাওড়ার ক্ষেত্রে মাননীয় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। সেটাও একটা প্রিসিডেন্স হিসেবে এখানে কাজ করত। সুতরাং এই পরাজয় যেটা, এই পরাজয়টা প্রতিবাদী আন্দোলনকারীদের নয়, কারণ এই ভয়ঙ্কর অসম যুদ্ধ মুষ্টিমেয় কিছু প্রতিবাদী জিততে পারবেন এরকম আশা প্রতিবাদীরাও করেননি, কিন্তু তারা শেষ পর্যন্ত প্রতিরোধ করেছেন এবং ক্ষমতায় আসার 30 দিনের মধ্যে বিজেপি সরকারের দাঁত নখ বার করতে হয়েছে। এইটা হচ্ছে প্রতিবাদ যারা করছেন তাদের বিজয়। বিভিন্ন প্ররোচনা সত্ত্বেও প্রতিবাদীরা তাদের রাজনৈতিক যে ডিফারেন্সেস আছে এই ইস্যুকে সেটাকে পুট অ্যাসাইড করে তারা যে ঐক্যবদ্ধ প্রতিরোধের ব্যারিকেডের শেষ অবধি লড়াই দিতে পেরেছেন, এইটা হচ্ছে প্রতিবাদীদের রাজনৈতিক জয়। যখন নাট্যকর্মী রক্তাক্ত অবস্থায় লাইভ করতে করতে বলছেন যে আমরা আক্রান্ত, আমরা আহত, আমরা রক্তাক্ত, কিন্তু আপনারা একটা কথা শুনে রাখুন যে আমরা ভয় পাইনি, এইটা হচ্ছে প্রতিবাদের এবং প্রতিরোধের রাজনীতির জয়। কেউ কেউ এখন যুক্তি আনছেন, আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছিলাম যে সিপিআইএম তো 1997 সালে অথবা 1998 সালে অপারেশন সানশাইন করেছিলেন, তাহলে এখন কেন তারা আন্দোলন করছেন? সিপিআইএম এর সঙ্গে যদি রাজনৈতিক বিরোধিতা থাকে, এবং অবশ্যই থাকতেই পারে, সেটার ফয়সালা করবার মুহূর্ত এটা নয় বলে আমার বিশ্বাস। বরঞ্চ যারা অপারেশন সানশাইনকে এনে তার নজির টেনে এই হকার উচ্ছেদের প্রতিবাদ বা প্রতিরোধকে দুর্বল করতে চাইছেন, নৈতিকভাবে হীনবল করতে চাইছেন, তারা কার্যত আপাতভাবে যতই বিশুদ্ধ বিপ্লববাদী হন না কেন, মানুষের প্রতিরোধ সংগ্রামে কার্যত শত্রুপক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়ার কাজটা করছেন। যারা এটা করছেন আমি আশা করব যে তারা এটা ভেবে দেখবেন, কারণ অতীতের কোনো অন্যায় সেটাকে সামনে রেখে আজকের শাসকের কোনো অন্যায়কে যদি জাস্টিফাই করবার চেষ্টা চলে, সেটা এই মুহূর্তে শাসকের হাতকেই শক্ত করে। এটা বোঝবার জন্য কোনো রাজনৈতিক দর্শন জ্ঞান বা পলিটিক্যাল ইকোনমি বোঝবার প্রশ্ন নয়। আমার নিজের ধারণা যে একটা নতুন এরার দিকে আমাদের গোটা যে ইকোসিস্টেমটা বেঁচে পড়তে থাকার, এটাকে আরো বেশি করে একটা পুশ দেওয়ার চেষ্টা চলছে। হকার উচ্ছেদ কেবলমাত্র বেআইনি, সুতরাং তাকে তুলে দিতে হবে। আইনের যদি এতই পরাকাষ্ঠ থাকতো, আইনের শাসনের যদি এতই আঠা থাকতো, তাহলে নন্দরাম মার্কেটের
উপরের বেশ কয়েকটি তলা ভয়াবহ অগ্নিকাণ্ডের পর যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে এটাকে ভেঙে দিতে হবে, তারা সেটা করতেন। যদি মন্দারমণির উপকূল সাগর জুড়ে প্রতিটি রিসর্ট, প্রতিটি হোটেল সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ট্রাইব্যুনালে বলা হয়েছিল ওগুলো বেআইনি, ওগুলো ভেঙে দেওয়া হোক, হোটেল এবং রিসর্ট মালিকরা গ্রিন ট্রাইব্যুনালে পর্যন্ত শেষ পর্যন্ত লড়াই করে পরাজিত হয়েছিলেন, কারণ ওটা গ্রিন যে ক্যাটেগরি তার মধ্যে পড়েছিল, ওখানে হোটেল নির্মাণ করা যায় না। একটা হোটেলের একটা ইটও কোনো শাসক কিন্তু খোলেননি। আপনারা যদি দেখেন যে গ্রেট ইস্টার্ন হোটেল তাদের সংস্কারের নাম করে ডালহৌসির একটা ব্যস্ত ফুটপাত গত প্রায় 2 দশক ধরে আটকে রেখেছে। কখনো শুনেছেন যে সংস্কার করবার জন্য 2 দশক ধরে চলবে এবং তার ফুটপাত অর্ধেক আটকানো থাকবে? আপনারা নিজেরা গিয়ে দেখে আসতে পারবেন। গ্রেট ইস্টার্ন হোটেলের ঠিক সামনে এই ঘটনা চলছে, সেখানে কোথাও কারুর কিছু বেআইনি বলে মনে হয়নি। স্বভূমি থেকে পিসিচন্দ্র গার্ডেন্স যে শর্তে, যে টাকায়, যে কারণে জমি দেয়া হয়েছিল, আজকে সেগুলোর ব্যবহার হচ্ছে বিয়েবাড়ি হিসেবে, লাখ লাখ টাকার লেনদেন। কোথাও কোনো আইনি শর্ত মানার ব্যাপার নেই। কিন্তু এই হকারদের এনক্রোচমেন্ট, এটা নিয়ে প্রশাসনের বিরাট মাথা ব্যথা এবং নাগরিক মধ্যবিত্ত সমাজের মধ্যে একটা বৈধতাও তৈরি করবার চেষ্টা চলছে যে এটা আসলে বেআইনি, এদের উচ্ছেদ হওয়াটাই বৈধ। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আসলে মূল লক্ষ্য শ্রমনিবিড় এই অসংগঠিত ব্যবসার ক্ষেত্রটাকে কেন্দ্রীয়ভাবে পুঁজি দখল নিতে চাইছে। আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, কোনো গোপন হিডেন এজেন্ডা নয়। কলকাতায় বছরে হকার রাজনীতি, হকার অর্থনীতি টোটাল টার্নওভার 10,000 কোটি টাকা। আই রিপিট, 10,000 কোটি টাকা সারা বছরের হকার অর্থনীতির টার্নওভার। আমাদের ভারতবর্ষের প্রতিটা সেক্টরে আরবান যে রুজি রোজগারের ব্যবস্থা, আরবান এমপ্লয়মেন্ট, নগরে কাজ কারবারের যা ক্ষেত্রের হিসেব, সেখানে 80% হচ্ছে অসংগঠিত ক্ষেত্র, বাকি 20% হচ্ছে কল কারখানা, সওদাগরি, প্রতিষ্ঠিত অফিসের সংগঠিত ক্ষেত্র। তো এই 80%-এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেক্টরটা হচ্ছে হকারি, তাদের ট্রেড, তাদের কেনা বেচা। এখন এই যে ভারতবর্ষের মতো একটা দেশে অসংগঠিত একটা বিপুল ক্ষেত্র, যাদের সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সেভাবে ডে টু ডে টাই আপ নেই, তাদের প্রেজেন্সের জন্য আমরা সাম্প্রতিক অতীতে দুটো বড় সংকট থেকে বেঁচেছি। আমি যদি শ্রমনিবিড় মানুষের রুটি রুজি ইত্যাদি প্রশ্নগুলো বাদও দিই, এক হচ্ছে 2007-08-এ যখন সাবপ্রাইম ক্রাইসিস হিট করেছিল, গোটা পৃথিবীর শেয়ার মার্কেট ধসে গিয়েছিল, তখনও এই প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশন নির্ভর, ব্যাংক পুঁজি নির্ভর অর্থনীতির বাইরে আমাদের দেশের যে বৃহৎ অসংগঠিত বাজার, ফুটপাতে, হকারিতে, বাজারে, হাটে, আমরা আমাদের অর্থনীতিকে অনেকটা বাঁচিয়ে নিতে পেরেছিলাম। দ্বিতীয় সংকট যেটা আমাদের এসেছিল কোভিড, সমস্ত বড় কেন্দ্রায়িত উৎপাদন যখন বন্ধ হয়ে গেছিল, তখনও কিন্তু আমাদের এই অসংগঠিত সেক্টর আমাদের দেশের অর্থনীতিকে, আমাদের দেশের মানুষকে অনেকটা রক্ষা করেছিল। সুতরাং একটা জিনিস খুব পরিষ্কার, যে কেবলমাত্র মানবতার কারণে মানুষের পেটে রুটি রুজিতে লাথি মারা হচ্ছে, সুতরাং হকার উচ্ছেদের বিরোধিতা করুন, শুধু এটা না। হকারের অর্থনীতি এই মুহূর্তে আমাদের দেশের সমস্ত বড় শহরের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, পাওয়ার হাউস। এর সঙ্গে কোটি কোটি মানুষের রুটি রুজি জীবিকা জড়িত, যাদের বেঁচে পড়তে থাকার উপর আমাদের দেশের আভ্যন্তরীণ যা মার্কেট, সেটার উপর নির্ভর করে। কারণ আমাদের দেশে শুধুমাত্র আম্বানি, আদানি আর আইটি সেক্টরের যারা উচ্চ বেতন পান কিংবা কর্পোরেট সেক্টরের ম্যানেজমেন্টের লোকেরা যদি একমাত্র বাজার চালিকা শক্তি হয়, তাদের উপর নির্ভর করে যদি ভারতের আভ্যন্তরীণ বাজার চালাতে হয়, তাহলে আমাদের দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে দুদিনের বেশি সময় লাগবে না।
যে কারণে আমাদের এখানে এখনো বহু মুদির দোকানে মানুষ শিশি নিয়ে 2 টাকা 5 টাকার দৈনিক তেল কিনতে যান। বিখ্যাত মাল্টিন্যাশনাল শ্যাম্পু কোম্পানিকেও 2 টাকার পাউচ বিক্রি করতে বাজারে আনতে হয়। সুতরাং এই বিকেন্দ্রিত অর্থনীতির উপর যে কেন্দ্রীয়ভাবে হামলা শুরু হয়েছে, আজকে হকার উচ্ছেদ তার একটা আঙ্গিক মাত্র। যত সিটি স্মার্ট হবে, আপনার জীবনযাত্রা যত স্মার্ট হবে, যত আপনার শহর থেকে বাড়ির বিদ্যুতের মিটার অবধি স্মার্ট হতে শুরু করবে, তত দেখবেন এই ছোট অর্থনীতির যে বেঁচে থাকা, এখন অবধি আমাদের মেক ফর ইন্ডিয়ার অর্থনীতির যারা পাওয়ার হাউস, তাদের উপর আক্রমণ বাড়ছে। সুতরাং যাদবপুরের যে হকার উচ্ছেদ বিরোধী প্রতিরোধ, সেটা কেবলমাত্র একটা স্টেশনের কিছু হকারকে বাঁচানোর লড়াই নয়। এই লড়াইটা আমাদের দেশের গোটা অর্থনৈতিক যে বাস্তুতন্ত্র, বিকেন্দ্রিত যে অর্থনীতি, শ্রমনিবিড় যে অর্থনীতি, লুটেরা পুঁজির কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অর্থনীতির উল্টো দিকের যে লোকায়ত মডেল, তার উপর আক্রমণের বিরুদ্ধে একটা প্রতিরোধের ফ্রন্ট। যাদবপুর এই লড়াইয়ের একটা সূচনা করেছে। এই লড়াই আগামী দিনগুলোতে বিভিন্ন ফ্রন্টে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন শক্তি সমাবেশে চলবে। এখন কারা এই সমাবেশে বৃহত্তর মানুষের পক্ষে থাকে, কারা উল্টো দিকে চলে যায়, এটা আমরা দেখবার জন্য অপেক্ষায় থাকলাম। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থেকে, আপনারা জানেন। আপনারা চাইলে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।